হ্যালো, হ্যাঁ আমি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। আই নো সবাই আমার জন্য ওয়েট করছে। আমি যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করছি। ওকে বাই, রাখছি। স্যার, খুনি নিশ্চয়ই খুব নৃশংস। কোনো খুনি কখনো দয়ালু হতে পারে না পুরবী, কিন্তু এই খুনি তো পুরোপুরি মেন্টাল বলে মনে হচ্ছে। প্রাণে তো মেরেছেই, আবার হাতও কেটে নিয়েছে। যতীন নামে ছেলেটার, কেবল অপারেটরের কাজ করে। স্যার, মনে হয় কোথাও যাচ্ছিল, রাস্তাতে এরকম হয়েছে। স্যার, এই অন্ধকার রাতে আপনি আমার কাঁধের উপর হাত রেখেছেন স্যার। আমি খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। কিছু পেলে নাকি? স্যার, এখানে দেখতে পাচ্ছি গাড়ির টায়ারের চিহ্ন। মনে হচ্ছে ওকে হঠাৎ করে এখানে ব্রেক কষতে হয়েছিল। এটা ছাড়া আর তো কিছু এখানে দেখা যাচ্ছে না। স্যার, এটা কোনো মানুষের কাজ নয় স্যার। এটা জুলাই মাসের আত্মাটার কাজ স্যার। ও এর আগে এই মাসে এইভাবেই 2টো লোকের খুন করেছে স্যার। আজ 13ই জুলাই, আর ওই দিন 4 জুলাই অন্ধকার রাত ছিল। এই আত্মাটাই জীবনের একটা পা কেটে নিয়েছিল আর জীবন মারা গেছিল। কেউ খুনিকে দেখেনি। বেচারি জীবনের বোন সুনিতা আর ওই বাচ্চাগুলো, ওরা কি করে জীবন কাটাবে বলুন তোকে ছাড়া? আর ওই পার্লারের মেয়েটা ওর নাক আর আঙুল কেটে নিয়েছিল, আর কেউ দেখতে পায়নি ওই আত্মাটাকে। ও এই আত্মাটার হাতেই মারা গেছিল 5ই জুলাই রাতে এইভাবেই। কিন্তু কেউ তো দেখেছিলে খুনিকে? না স্যার, আমরা কিচ্ছু দেখিনি। যখন আমরা ভেতরে আসি রিনা ততক্ষণে মারা গেছে। এটা কোনো আত্মার কাজ নয়, এটা কোনো খুনি মানুষের বিকৃত মস্তিষ্কের কাজ, যে এটাকে আত্মার কাজ বলে প্রমাণ করতে চায়। পুরবী, এই কার্ডটাকে ভালো করে চেক করো, আর যতগুলো ছাপ পাও ভালো করে তুলে নাও। স্যার, আর তোমরা সবাই আশেপাশে দেখো কিছু পাও কিনা। স্যার। হ্যাঁ পুরবী। স্যার, দেখুন হুইল চেয়ারে হাতের ছাপ, সেটা উল্টো। স্যার, মনে হচ্ছে কেউ উল্টোভাবে ঝুলে এর ওপর অ্যাটাক করার চেষ্টা করেছিল। তখনই এ ঘাবড়ে গেছিল আর এ হঠাৎ করে ব্রেক কষেছিল। আর স্যার, যতীন নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, এর মধ্যে খুনি নিজের কাজ সেরে নিয়েছে। হতেও পারে সেটা। অবশ্য অন্য কিছু হতে পারে। এই দেখো, খালি পায়ের ছাপ, জঙ্গলে ঢুকে গেছে। বিক্রম, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ততক্ষণ আমরা জঙ্গলে ঢুকে গিয়ে দেখি এই খুনিটা কত দূর গেছে। চলো। স্যার, আমরা কত দূর যাব স্যার? যত দূর না কোনো প্রমাণ পাওয়া যায় তত দূর। স্যার, এখানে যদি কোনো প্রমাণ না থাকে তো? আর যদি প্রমাণ
এখানেই পাই তো? হ্যাঁ, পুরবি, তুমি এই দিকটায় দেখো তো। পঙ্কজ, তোমার আত্মার পোশাক। স্যার এটা তো কোনো মহিলার কাপড় মনে হচ্ছে। সাদা কাপড়। এই সাদা কাপড় পরে লোকজনকে ভয় দেখাতো আর প্রাণেও মেরে দিত। খুন করলো আর কাপড়ও চেঞ্জ করেছে। এটা আবার কি? আরে এটা কি মরা ইঁদুর? আরে ইঁদুর নয় পঙ্কজ, এটা উইক। স্যার হতে পারে এটা ওই খুনিরই। স্যার এই যে দেখুন, মনে হয় খুনি খুন করার পর এই রুমালে হাত মুছে এখানে ফেলে দিয়েছে। অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো ভুল অবশ্যই করবে সে। প্রমাণ লোপাটের চেষ্টায় প্রমাণ রেখে চলে গেছে। যেভাবে খুন হয়েছে আমার তো দেখে মনে হয় খুনি একজনই। প্রথমে ওই তিনজনকে ছুরি দিয়ে মেরেছে আর তারপরে ওদের শরীরের প্রত্যেকটা অংশ কেটে নেয়। এসব দেখে মনে হচ্ছে ওর মনে খুব ঘৃণা জমেছিল এই তিনজনের বিরুদ্ধে। প্রথমে ও জীবনের পা কাটে, পরে রিনার নাক আর হাতের আঙ্গুল কাটে, আর এখন কেবল অপারেটর যতীন ওর তো হাতই কেটে নিয়েছে। আর স্যার তিনজনকেই এই মাসেই মেরেছে, জুলাইয়ে। নিশ্চয়ই এটার পেছনে কোনো একটা রহস্য লুকিয়ে আছে। আর স্যার এই তিনজন যারা মারা গেছে তাদের মধ্যে কোনো সম্পর্কও তো নেই। এটা কিভাবে সম্ভব কেবিন? কিছু না কিছু সম্পর্ক তো নিশ্চয়ই আছে এই তিনজনের মাঝখানে। আর স্যার যেভাবে খুন করা হয়েছে, খুনি বেশ শক্তিশালী। হ্যাঁ, এবং বহুরূপী সে। খুনি বহুরূপী একজন মহিলা সেজে সে খুন করছে। মহিলা সেজে, মনে পড়ছে ওই জঙ্গলে আমরা মহিলার কাপড় পেয়েছিলাম আর উইকটাও? কেবিন, ওই উইকটাই আমাদের খুনি পর্যন্ত পৌঁছে দেবে। ওই উইকই পৌঁছে দেবে। শুধু খুঁজে বের করতে হবে উইকটাকে কোথা থেকে কিনেছিল আর কে কিনেছিল। ইয়েস স্যার। পেড্রিক, ওই যতীনের বাড়িতে গিয়ে ওর ফ্যামিলির সঙ্গে দেখা করো, ওদের সঙ্গে কথা বলো, ভালো করে জানো যে আর কে কে জানতো যতীনের খান্ডালা ট্রিপের ব্যাপারে। হ্যাঁ সালুকে, গুড মর্নিং। গুড মর্নিং। আপনাকেও গুড মর্নিং স্যার। গুড মর্নিং। ও বা আচ্ছা, এই যতীনের লাশ দেখে কিছু জানতে পারলেন এই ক্ষতটার ব্যাপারে? হ্যাঁ, যতীনের হাত কাটার জন্য যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল ঠিক একই ধরনের অস্ত্র জীবন আর রিনার জন্যও ব্যবহার করা হয়েছিল। তার মানে স্যার অন্তত এটা তো জানা গেল যে কোন হাতিয়ার দিয়ে এদের সবাইকে খুন করা হয়েছে, যেটাই সবকটা কেসের সঙ্গে কানেক্টেড। আরে কোন হাতিয়ার নয় ভাই, কি ধরনের হাতিয়ার ছিল সেটা জানা গেছে। ডক্টর সালুকে, আচ্ছা কি ধরনের হাতিয়ার? দেখো, এই তিনজনকে ছুরির আঘাতে মারা হয়েছে। কতটা খুব গভীর সেই থেকে জানা যায় যে খুনি খুব শক্তিমান, ও খুব জোরের সঙ্গে মেরে দিয়েছে। খুনির কাজ করবার ধরনটা এমন যে প্রথমে ও ওর ছুরির সাহায্যে খুন করে আর তারপরে খুব আরাম করে বসে ধীরে ধীরে ওই মৃত ব্যক্তিটির অঙ্গগুলো কেটে আলাদা করে। মনে হচ্ছে মানসিকভাবে এই খুনি খুব অসুস্থ, সাইকোপ্যাথ। আর হ্যাঁ, এই দেখো, জানো এটা কি ভাই সব? এটা কুকুরের লোম। যে পোশাকটা পেয়েছিল না তোমরা জঙ্গল থেকে, ওই পোশাক থেকে আমি অনেকগুলো কুকুরের আলাদা আলাদা লোম পেয়েছি। এই দেখো, ক্রসবিট কুকুর, ল্যাব্রাডর, হাউন্ড, ডালমেশিয়ান্স, এই সব। স্যার মনে হচ্ছে এই খুনি কুকুরদের খুব ভালোবাসে। হ্যাঁ, কিন্তু কে সেটা?
কুকুর কি পোষে, কুকুরের ব্যাপারে অনেক কিছু জানে, নাকি কুকুরের সেলুন চালায়? আমি যে কি বলবো স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর জিতেন দাদাকে কেন কেউ মারতে চাইবে? উনি খুব সহজ সরল মানুষ। নিজের কেবল নেটওয়ার্কের বিজনেস ছাড়া ওনার কাছে সময়ই ছিল না যে অন্য কিছু নিয়ে উনি ভাববেন। আচ্ছা, আপনি ছাড়া আর কে জানতো যে যতীন খান্ডালা যাচ্ছে? খান্ডালা যাওয়ার ব্যাপারে উনি তো আমায় হঠাৎ করেই জানিয়েছিলেন। আর আমার মনে হয় না অন্য কাউকে উনি এই ব্যাপারে কিছু বলেছেন। আচ্ছা, ফোনে কি কাউকে কিছু বলেছিল? আপনি শুনেছেন কিছু? না না, ফোনে নয় স্যার। হ্যাঁ শ্রেয়া, স্যার এইদিকে। কিছু পেলে? স্যার এই দেখুন, মনে হচ্ছে যতীনের যে যে জরুরি কাজগুলো ছিল আর যেগুলো বাকি ছিল রিমাইন্ডার্সের মতো ও ছোট ছোট করে এখানে লিখে রেখেছিল, যাতে কিছু না ভুলে যায়। 11 জুলাই পেমেন্ট কালেক্ট করতে হবে, এক্স-রে করতে হবে, ডক্টরের সঙ্গে মিটিং, ইলেকট্রিশিয়ান। 10 জুলাই? 10 জুলাইও মারা গিয়েছিল না? হ্যাঁ স্যার। 10 জুলাই 6-7K স্যান্ড বিল্ডিং এ কেবল কানেকশন কাটতে হবে, পেমেন্ট বাকি আছে। স্যার হতে পারে এই যতীন ওই দিন শেষবারের জন্য রাতে ফ্ল্যাটের লোকটার সঙ্গে দেখা করে। 6-7K স্যান্ড বিল্ডিং এ যেতে হবে, এখানে গিয়ে নিশ্চয়ই কিছু জানতে পারবো। দাদাবাবু, সিআইডি লোকেরা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। হ্যাঁ বলুন, কি ব্যাপার? এই উইকটা আপনার এখানে বানানো হয়েছিল? একদম ঠিক, এটা এখানকার। কে বানিয়েছিল? কি ব্যাপার, মানে সিরিয়াস কিছু? হ্যাঁ, ব্যাপারটা অবশ্যই সিরিয়াস। আমাদের সন্দেহ যে এই উইকটা বানিয়েছিল সে খুনও করে। স্যার এটা তো মহিলার উইগ, মহিলার খুন। হ্যাঁ, আপনি কি প্লিজ বলতে পারবেন যে এই উইকটা কে কিনেছিল? আরে কি হলো? স্যার ইনি খুনি হতে পারেন না স্যার। ও খুনি হতে পারে কিনা সেটা আমরা ঠিক করব। দেখি। কি ব্যাপার শ্রেয়া? গোকুলধামের দয়া বৌদি? দয়া বৌদি? আরে দাদা, একটু বুঝে শুনে দামটা বলো না। আমাদের গোকুলধাম সোসাইটিতে যে সবজি বিক্রি করতে আসে সে কত সুন্দর দরদাম করে, আমাদের ফ্যামিলি সবজিওয়ালিও। আরে দাদা, ব্যাস তোমারও নয় আমারও নয়, এর থেকে 25 টাকা রাখো। আরে কিন্তু দিদি, এটা তো আমার বাড়ির দাম। হ্যাঁ, তো এটা তুমি বাড়িতেই নিয়ে যাবো। আরে না না, আমি বলতে চাইছি এটা তো আমার কেনা দাম দিদি। গোকুলধাম সোসাইটি থেকে এটা জানতে পেরেছি দয়া বৌদি এখানে কোথাও সবজি কিনতে এসছে। আরে কিন্তু ওকে বিউরোতে কিভাবে নিয়ে যাব? উইকের ব্যাপারে বলে স্যার। উইকের ব্যাপারে? আরে না 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 না, রাগ করবি সে। একটা কাজ করা যাক, ওকে না ওইসব গরবা টরবার ব্যাপারে কথা বলে না রাজি করিয়ে নেবো। আর তাছাড়া উনি তো আমাদের ভাইয়ের চোখে দেখেন না। হ্যাঁ, নিয়ে যাও নিয়ে যাও, সব নিয়ে যাও, সব ফ্রিতে নিয়ে যাও। আরে না না দাদা, আমার মা সব সময় বলে যখনই কাউকে কোনো কিছু দেবে তখন মন থেকে দেবে, যাতে যে নিচ্ছে সে যেন সন্তুষ্ট হয়। আর টাপুর বাবাও এটা মেনে চলে। আরে হ্যাঁ দিদি, আমি জানি খদ্দের লোক কি হয়, ওদের সম্মান করতে হয়, কিন্তু এত সবজি আমি ফ্রিতে দিতে পারবো না, আমি বরবাদ হয়ে যাবো। আচ্ছা চলো দাদা, বেশ ঠিক আছে, তুমি যত টাকা চাইছো আমি তোমাকে সেই টাকাটাই দেবো। ব্যাস খুশি? হ্যাঁ ধন্যবাদ দিদি, ধন্যবাদ। কিন্তু শোনো, আমি ওই ধনেপাতা আর লঙ্কা কিন্তু ফ্রিতে নেব। আচ্ছা ঠিক আছে, আপনি নিন দিদি, এই নিন এই নিন এই নিন। টাকা পেয়ে গেছো বলে তুমি কিপটেমি করে যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, একটু বেশি দাও। হ্যাঁ, লঙ্কা দিয়েছো তো? আরে ভেন্ডি দাদা, পঙ্কজ ভাই, হাই, কেমন আছো? আমরা ভালো আছি, তুমি কেমন আছো বৌদি? আমি দারুণ মজাতে। তোমরা এখানে সবজি কিনতে এসেছো? হ্যাঁ, সবজি 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 সবজি। আরে হ্যাঁ, ইনি তো রোজ সবজি কেনেন, প্রত্যেক দিন। হ্যাঁ, ওনাকে দেখে মনেই হয় যে উনি বৌদিকে প্রচুর হেল্প করে।
আরে দয়া বৌদি, এটা তো কিছুই না। ইনি না রোজ জামা কাপড় কেচে দেন। পঙ্কজ নিজের মুখ বন্ধ কর, তা না হলে তোকেও আমি ধুয়ে দেবো। উইক 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 উইক। আরে এটা তো অদ্ভুত শুনলাম, আপনি উইক পরে কাপড় কাচেন? গর্বা 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 গর্বা। এটা তো আরো অদ্ভুত শুনলাম, আপনি উইক পরে কাপড় কাচতে কাচতে গর্বা করেন? আমি না সব কাজ গর্বা করতে করতেই করি। এই দেখো। আরে ভেন্ডি দাদা, এই তো কিছুদিন আগে আমি আপনাকে গর্বা শেখালাম, আপনি তো ঠিকমতো করতে পারছেন না তাও। আরে দয়া বৌদি মনে হচ্ছে ভুলে গেছে, তুমি একবার ওনাকে শিখিয়ে দাও না। এখন এখানে আর্জেন্ট আছে। ঠিক আছে, সিআইডি দাদাদের কাজ যেন না আটকে যায় তার জন্য। দেখুন, আমরা যদি এই রাস্তার মধ্যে গর্বা করি তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গর্বা করার জন্য একটু বেশি জায়গার খুব দরকার। দেখো দয়া, টেনশন নেওয়ার কোনো প্রয়োজন। ফ্রেডির সন্ধানে আছে এরকম একটা জায়গা। আজকে গর্বা করব আমরা সিআইডির অফিসে। এইখানে আমরা আজ গর্বা করব, চলো সবাই সিআইডির অফিসে আমরা গর্বা করব। সবাই এসো এসো, আমাদের সাথে নাচো। সিআইডির অফিসে গর্বা করব আমরা সবাই মিলে। কি হচ্ছে কি? সরি স্যার। কি সরি? এটা কি ডান্স করার জায়গা? ইমার্জেন্সি আছে। যদি ইমার্জেন্সি তো তোমাদের ব্যুরোতে গেলে না কেন? ওখানে ইন্টারোগেশন চলছে, এর থেকে কিছু জানার আছে আমাদের। কে কে এটা? ইনি ওই নমস্কার, জয় জিনেন্দ্র। আমি দয়া টাপুর বাবা গড়া। আরে ভেন্ডি দাদা, এটা তোমাদের কিচেন? আমি তো এখন জানতে পারলাম। আর এটা জাম কালার, এটা হচ্ছে জামের রস, এটা বেদানা, আর এই হলুদ কালার এটা হলো মৌসম্বির রস। কিন্তু আপনি জুস গরম করছেন কেন? স্যুপ বানাচ্ছেন? আপনি শেফ? আরে রান্না যে করে না তাকে ইংলিশে বলে না শেফ। শেফ? আরে বাবা, রাঁধুনি। আরে না ম্যাডাম, না এটা কিচেন না, আমি রাঁধুনি। রেডি, তুমি যদি এনাকে এখান থেকে নিয়ে না যাও তাহলে আমি এখান থেকে চলে যাবো। ও দাদা, জুসওয়ালা দাদা, দেখো আমি কিন্তু এখানে একা একা আসিনি। আমাকে এখানে ভেন্ডি দাদা আর পঙ্কজ ভাই নিয়ে এসেছে। আমার ঘরে অনেক কাজ আছে, বাপুজির জন্য ঠেপলা বানাতে হবে, টাপুর জন্য রান্না করতে হবে, অনেক কাজ আছে। বাবা, আচ্ছা আপনার নাম? না আসলে শোনো দয়া, উনি একজন ডক্টর। ডক্টর সালুখে। ও ডক্টর সালু, নমস্কার ডক্টর দাদা। আচ্ছা আপনি কিসের ডাক্তার, পশু পাখি না মানুষের? আচ্ছা আপনি যদি মানুষের ডাক্তার হয়ে থাকেন তাহলে আমাদের গোকুলধাম সোসাইটির হাতি ভাইকে তো অবশ্যই চেনেন। উনি না অদ্ভুত ডাক্তার। উনি ডাক্তার হওয়া সত্ত্বেও উনি খাওয়ার ব্যাপারে ভীষণ শৌখিন। ওপরওয়ালার আশীর্বাদে। এই ডক্টর সালুখে ফরেনসিক ল্যাবের ল্যাব ডক্টর। কেমন অদ্ভুত ডাক্তার না? অদ্ভুত। আমি অদ্ভুত, আমি অদ্ভুত, আমি অদ্ভুতই বটে। বলো আমি কি করবো, বলো। আমি অদ্ভুত। অদ্ভুত হওয়ার সাথে সাথে কানেও কালা। আরে দূর বাবা, কে বলে? উনি শুনতে পান না বলে কি আমরাও কানে শুনতে পাই না নাকি? কত জোরে কথা বলছে। ও ডক্টর সাহেব, সরি, ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছি। আমি কখন থেকে দেখছি আপনি ভেন্ডি দাদাকে বকছেন। আপনাকে কেউ বকার নেই তাই? আপনি যদি আর বেশি বকেন না তাহলে আমি পরমধন সাহেবকে বলে দেবো কিন্তু। কাকে বলে দেবে? পরমধন? প্রভুদান? সরি স্যার, এসিপি প্রদ্যুম্ন। এসিপি প্রদ্যুম্ন? এটা এসিপির কাজ না? বলো 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 বলো, আমি এসিপি কে ভয় করি না, আমি এসিপি কে ভয় করি না, আন্ডারস্ট্যান্ড? ও হো হো, রামের রাজ্যে প্রজারা সুখী। আরে দাদা, এই ভেন্ডি দাদা কত কষ্ট করে গর্বা শেখার চেষ্টা করছে আর তুমি ওকেই বকছো। আর এই দাদা আর এখানে বিশ্রাম করছে, কই তুমি ওকে তো কিছু বলছো না। আর এই বেচারা ভেন্ডি দাদাকে বকছো। দেখো দয়া, আমাদের কাছে অর্ডার নেই। এখানে যে ঘুমিয়ে থাকে সে ঘুমিয়েই থাকে। কিন্তু দিনে কেউ কি করে ঘুমোতে পারে? শরীরের জন্য ভালো নয় তো। আরে দাদা, তুমি তো ডাক্তার, ওকে বোঝাও, ওকে ওঠাও না। দিনে শোয়া ঠিক নয় না? না, একদম ভুল কথা না? তো হ্যাঁ, তাহলে এক কাজ করো, তুমি গিয়ে একে তুলে দাও। অবশ্যই। হ্যাঁ, এতে কি আছে? উঠে পড়ো তুমি আর ঘুমিয়ে থেকো না। শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন
বেশিক্ষণ ঘুমোতে নেই। দাদা, মনে হচ্ছে উনি শুনতে পাননি। শুনতে পায় না, ওটাও ওটাও। দাদা, উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠে পড়ুন। কই, দিন শুরু হয়ে গেল তো, সারাদিনের কাজ করতে হবে। ওটাও ওঠাও, হ্যাঁ ওটাও ওটাও। আরে দাদা, চোখ খোলা রেখেই ঘুমিয়ে পড়েছে। আরে উঠবে না, কারণে উঠে গেছে। হ্যাঁ, মরে গেছে, লাশ, এটা লাশ। দয়া বৌদি, তুমি কেঁদো না। এটা তো পৃথিবীর নিয়ম, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। আরে ভাই, এনাকেও যেতে হবে, এনাকেও যেতে হবে। নিয়ে যাও, নিয়ে যাও। ওম নমঃ জম নমঃ শিব নমঃ নারায়ণ নমঃ, সবাইকে নমঃ। ওনার জন্য শান্তা রাত্রি পায় বাবারে। ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম নারায়ণ নমঃ, ওম শিব 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 নমঃ। ওনার থেকে আরে দয়া, তোমার কি হয়েছে? শান্তি দিও। ওই যে ওখানে ওম নমঃ সালুকে কিছু বলেছে? আরে দাদা, ওই যে লাশ। দয়া, এটা ফরেন্সিক ল্যাবরেটরি, এখানে সবসময় লাশ পড়ে থাকে। তো ইনি ভয় পান না? ইনি তো লাশের সঙ্গে কথাও বলেন। Actually, আমরা তোমাকে এখানে উইকটা দেখাবো বলে এনেছিলাম। আরে আরে, এটা তো ববিতা দিদির উইক। কি? ববিতার? হ্যাঁ, আমাদের গোকুলধাম সোসাইটিতেই থাকেন, আমাদের প্রতিবেশী। আর দাদা ওনারই স্বামী। ওই আসলে আমাদের নিয়ম হলো নিজের স্বামীর নাম বলতে নেই, কিন্তু অন্যের স্বামীর নাম বলা যায়। হ্যাঁ, ওটাতে কোনো প্রবলেম হয় না। ওই ববিতা দিদি উইক আনিয়েছিল, ভাইয়ের উইক চেয়েছিল, কিন্তু ভুল করে বোনের উইক চলে এসেছিল, তো উনি সেটা ফিরিয়ে দিতে গিয়েছিলেন। কিন্তু আপনারা এই উইকটা কি করে পেলেন? আমরা ববিতার কাছে জেনে নেব। হ্যাঁ, আসুন, ভয় পাবেন না, আসুন। আমাকে এখানে ডাকা হয়েছে কেন? আপনি আগে আসুন তো। স্যার, কি হয়েছে? আপনাকে কিভাবে যে বলবো ব্যাপারটা। দেখুন ববিতা, আমরা এখানে আপনাকে ডেকে এনে কোনো রকম শক দিতে চাইছি না, তবে আপনি কুণ্ঠাবোধ কেন করছেন? না, আমি কুণ্ঠিত হচ্ছি না আদৌ। এবার যেটা আপনাকে বলতে যাচ্ছি আমরা, তাতে হয়তো আপনি বড়সড় ধাক্কা পেতে পারেন। ধাক্কা? হ্যাঁ, এই উইকটা দেখুন। এই উইক? এই উইকটা এখানে কি করে এলো? আপনি এই উইকটা চেনেন? এই উইকে এত অসুবিধা হচ্ছে আমার। কিসের অসুবিধা? বানাতে দিয়েছিলাম জেন্টস উইক, বানিয়েছে লেডিস উইক। কার জন্য বানাতে চাইছিলেন উইক? অ্যাকচুয়ালি আমার এক ফ্রেন্ড আছে, ওর হাজবেন্ডের মাথায় চুল কম, আর উনি লজ্জায় উইক যে বানায় তার কাছে যেতে চাইছিলেন না। তো উনি আপনাকে বলেছিলেন? হ্যাঁ, আমাকে বলেছে, আর তারপর আমার দয়া বৌদিকে বলেছে। আরে এখানে দয়া বোন কি করে আসলো উইকের স্টোরিতে? না না, অ্যাকচুয়ালি দয়া বৌদি অনেক কিছু জানে তো, তার জন্য। আচ্ছা, তারপরে কি হলো? তারপর দয়া বৌদি জেঠালালকে বলল। হ্যাঁ, তারপরে জ্যাঠা কাকাকে বললো, কাকা মামাকে বললো, মামা ভাগ্নেকে বললো। আরে ববিতা, প্লিজ একটা সময় তো থামবে, সেটা বলুন। এরপরে কি হলো? না না স্যার, এরকম কোনো ব্যাপার না। জেঠালাল বললেন যে আমায় সাহায্য করবেন, কেননা উনি তো জানেন উইক কোথায় বানানো হয়, এই কারণে। তো তারপর কি হলো? তারপরে এই উইকটা পাল্টে আসল উইকটা নিতে হতো, তো জেঠালাল বললেন আমিও আপনার সঙ্গে যাই। উনি আপনাকে সাহায্য করলেন? আর ওই দোকানদারের ভুলের জন্য জেঠালাল যে হাঙ্গামা করেছিলেন, দোকানে সবাইকে পাগল করে দিয়েছিলেন। আসুন ববিতা দেবী, আসুন আসুন আসুন, বলুন আপনাকে কিভাবে সেবা করব। আরে একবার সেবা করার সুযোগ তো আপনাকে দেওয়া হয়েছিল, সেটাই আপনি ঠিক মতো করতে পারেননি। আসলে আমি কিছু বুঝলাম না। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, দিন ববিতা দেবী, দিন একটু। এক সেকেন্ড, এটা ধরুন। কোন দিক থেকে খোলে এটা? না না, পেয়েছি পেয়েছি, পেয়ে গেছি, থ্যাংক ইউ, খুলতে পেরেছি। এটা ধরুন, এটা দেখি কোথায় গেল। এটা কি?
এটা উইক স্যার। হ্যাঁ উইগ সেটা তো ঠিকই আছে, কিন্তু লেডিস উইগ দেখো ভালো করে। হ্যাঁ স্যার, এটা লেডিস উইক। তাহলে এটা লেডিস উইগ কেন? কারণ এটা স্যার লেডিস উইক। আরে এক মিনিট জেঠালাল, দেখুন দাদা, আমরা জেন্টস উইক অর্ডার দিয়েছিলাম আর ভুল করে এটা দিয়ে ফেলেছেন। সো আপনি এবার কিছু। বাহ ববিতা দেবী, আপনি আপনি কি ভালো, আপনি এত ভালো কি করে? ওনার জন্য আপনার কত অসুবিধা হলো, তাও আপনি ওনার সঙ্গে কত ভদ্রভাবে কথা বলছেন। কিন্তু আমাদের দেশে এই ভদ্রতায় কোনো কাজ হয় না, লাথি দিলে হয়, মুখের কথায় হয় না। দেখুন দেখুন দাদা, এই লাথি টাথি মারবেন না আমাকে। আরে না না, আরে, লাথি কেন? তোমাকে তো জেল দিয়ে মারার দরকার। আমি বলতে চাইছিলাম জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। আপনি জানেন আপনার জন্য ওনার কত অসুবিধা হয়েছে। আরে দাদা, কিরকম অসুবিধা আমাকে তো বলুন একবার। আচ্ছা বলছি, উনি ওনার এক বন্ধুর স্বামীর জন্য জেন্টস উইকের অর্ডার আপনাকে দিয়েছিলেন, কিন্তু আপনারা জানি না কেন জেন্টস উইকের পরিবর্তে লেডিস উইক বানিয়ে পাঠিয়ে দিলেন। আর ওনার বন্ধুর স্বামীও বেচারা তাড়াহুড়োর মধ্যে সেই লেডিস উইকটা পরেই নিজেরই দেওয়া পার্টিতে পৌঁছে গেলেন, একদম সেজে গুজে। আর পুরো পার্টিতে সবাই ওনাকে দেখে হাসাহাসি করতে লাগলো। জেঠালাল, হয়েছে হয়েছে, হাসাহাসি হয়েছে। সবাই বলতে শুরু করলো, আরে বাহ বাহ বাহ, প্রথমবার আমরা দাড়ি গোফালা মেয়ে দেখলাম দাদা। আপনার জন্য এই সমস্যা হয়েছে ওনার, আর ওনার জন্য এনার সমস্যা হয়েছে, আর এনার জন্য আমার সমস্যা হয়েছে। সরি দাদা, মানুষ মাত্রই তো ভুল হয় দাদা। সরি দাদা, মানুষ মাত্রই তো মাঝে মাঝে ভুল হয় দাদা। ব্যাস এটুকু বলে দিলেই সব মিটে গেল। সব মিটে গেল, ব্যাস ভুল করলেই হলো। এসব চলবে না, চলবে না এসব। দেখুন দাদা, একটু ঠান্ডা মাথায় কথা বলুন না প্লিজ। না, হবে না, আমার মাথা ঠান্ডা হবে না। জেঠালাল, 1 সেকেন্ড, জাস্ট রিল্যাক্স এন্ড কাম ডাউন, ওকে? জাস্ট এ সেকেন্ড। ওকে দাদা, ইটস ওকে, ইট হ্যাপেন্স। আপনি এখন একটা কাজ করুন, এই উইকটা আমাদের পাল্টে দিয়ে দিন প্লিজ। হ্যাঁ, উইকটাও পাল্টে দিন আর টাকাও ফেরত দিন, ফ্রিতে দিন উইক। দেখুন দাদা, টাকার জন্য আপনাকে বসের সাথে কথা বলতে হবে। কেন? বসের সঙ্গে আমাকে কেন কথা বলতে হবে? ভুল করবে তুমি, আর কথা বলবো বসের সঙ্গে। বসের সঙ্গে কেন বলবো? টাকা তোমাকেই দিতে হবে। দাও দাও, টাকা দাও। এই যে দাদা, অনেক হয়েছে কিন্তু আপনার। আপনি টাকাও পাবেন না আর উইকও পাবেন না। যান এখান থেকে, আর যা মনে আসে তাই করুন। আরে, এ তো দেখছি চোরের মায়ের বড় গলা। 1 সেকেন্ড দাদা প্লিজ। না না ববিতা দেবী, না, ওনার সামনে কাকতি মিনতি করার কোনো দরকার নেই। পুরো মুম্বাইতে কি ওনারই একমাত্র উইকের দোকান আছে? হাজার লাখ লাখ দোকান আছে, আমরা সেখান থেকেই নিয়ে নেব। কোথাও না কোথাও থেকে তো আমরা উইক পেয়েই যাবো ববিতা দেবী। আর যদি না পাওয়া যায় তাহলে আমি নিজের চুল কেটে সেটা দিয়ে উইক বানিয়ে আপনার চরণে অর্পণ করবো। জেঠালাল, ইটস ওকে, ঠিক আছে। এখান থেকে আর এখন উইক কেন, উইকের একটা চুলও নেব না। চলুন চলুন এখান থেকে ববিতা দেবী, চলুন। আরে চলুন ববিতা দেবী, চলুন। আমি আপনাকে বড় বড় 5 স্টার উইকের দোকানে নিয়ে যাচ্ছি। এটা আবার কোনো উইকের দোকান নাকি? জেঠালাল উইগওয়ালার মাথা খারাপ করে দিয়েছিল। না স্যার, তবে একটু সমস্যার সৃষ্টি করেছেন, এটা ঠিক। মানে পুরোপুরি পাগল হয়নি সে? না স্যার, তবে ওদের দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়, আর জেঠালালও তো হার মেনে নেবেন না। বইদা প্লিজ প্লিজ, এক মিনিট। কোথাও না কোথাও তো আপনার মহাভারতটা এসে থামবে। হ্যাঁ স্যার, ওই দোকানদার খুব রুডলি জেঠালালকে বলল যে যদি এত তাড়াহুড়ো থাকে নিজে বদলে নিন গিয়ে। আমি বুঝে উঠতে পারছি না স্যার। উইগওয়ালা জেঠা ভাইকে এটাই বলেছিল যে আসল উইগ মানে ববিতা দেবীর উইগ যে লোকটার কাছে আছে, জেঠা ভাই যেন তার কাছে যায় আর ওই উইগ দুটোকে বদলে নেয়। আচ্ছা, তার মানে জেঠালাল ওই মহিলাদের উইগ নিয়ে লোকটার কাছে যায় অদল বদল করার জন্য। হ্যাঁ। আর আপনিও গিয়েছিলেন ওনার সঙ্গে? না স্যার, আমি যাইনি। আপনি যাননি? আরে, এটা তো খুব ভালো কথা। আপনি আসতে পারেন, গল্পের বাকিটা আমরা জেঠালালের কাছে জেনে নেব। কিন্তু স্যার, আপনারা এসব কেন জিজ্ঞেস করছেন? হয়েছেটা কি? ববিতা, অনেকগুলো খুন হয়েছে। খুন? এটা একটু ভালো করে দেখুন, এটা আপনি লেখেননি তো আবার? এটা তো যতীনের লেখা মনে হচ্ছে। একদমই ঠিক বলেছেন আপনি। কিন্তু এটা আপনাদের কাছে কেন? অ্যাকচুয়ালি যতীনের খুন হয়েছে। খুন?
খুন? এই কি বলছেন স্যার? উনি তো কালকেই আমাদের বাড়িতে এসেছিলেন। আর কালকেই খান্ডালা রোডের ওপর ওনাকে খুন করা হয়, আপনার বাড়ি থেকে যাওয়ার পর। আপনারা আমাদেরকে সন্দেহ করছেন না তো? কি করব বলুন, আমাদের কাজটাই তো এরকম, সন্দেহ দিয়ে শুরু করি আর সূত্র খুঁজে বের করি। কিন্তু আমরা কেন ওনাকে মারবো স্যার? কেবিলের পেমেন্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল, কিন্তু আমাদের থেকে কি খুনি মনে হচ্ছে? এসব ছাড়ুন, আপনি এটা বলুন যে যতীন কি এখানে একা এসেছিল নাকি ওর সঙ্গে কেউ ছিল? আগে না, উনি একাই ছিলেন। খান্ডালা যাওয়ার ব্যাপারে ও কিছু বলছিল? হ্যাঁ হ্যাঁ, উনি বলছিলেন যে এখান থেকে উনি খান্ডালা যাবেন। এই কথাটা আপনারা দুজন ছাড়া আর কেউ শুনেছিল? দরজার কাছে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছিল। আসতে যেতে কত লোকই হয়তো শুনে থাকবে, আমি কি করে বলতে পারবো? ঠিক আছে ঠিক আছে, এখন আমরা যাচ্ছি, দরকার পড়লে আবার কষ্ট দেব। স্যার, এই রিনা থাকতো কালিন হাউসে আর যতীন থাকতো সুপারডি সোসাইটিতে। স্যার, এই জীবন নিজের খুড়তুতো বোন সুনিতা তার বাচ্চাদের সঙ্গে থাকতো ডায়মন্ড অ্যাপার্টমেন্টে। আর এই তিনজন ভিকটিম একে অপরের 1 কিলোমিটার দূরত্বের মধ্যে থাকতো। স্যার, কিন্তু এটা একটা কোইন্সিডেন্সও তো হতে পারে। কোইন্সিডেন্ট দুজনের মধ্যে হতে পারে, তিনজনের মধ্যে হয় না। কোইন্সিডেন্স নয় তো কি হতে পারে স্যার? এটার একটাই মানে দাঁড়াতে পারে ফেডরিক, খুনি এই তিনজনের আশেপাশেই থাকতো। আরও একটা ব্যাপার স্যার, মৃতদের মধ্যে একজন কলেজ প্রফেসর, একজন বিউটিশিয়ান আর যতীন কেবল অপারেটর। এমন কি কারণ হতে পারে যে কারণের জন্য খুনি এই তিনজনকে বেছে বেছে খুন করেছে? ফেডরিক, একটা কাজ করো, রিনার বাড়ির থেকে যে ফটোগ্রাফটা আমরা পেয়েছি না, নিয়ে এসো। কেবিন, দেখো, খুনি জীবন আর যতীনের এদের দুজনের শরীরেরই একই অংশ কেটেছে, শুধু একটাই অংশ। আর রিনার নাকটাও কেটেছে, আঙ্গুলও কেটেছে। কেন স্যার? হ্যাঁ, এই দেখো রিনার আঙ্গুলে আংটিটা। স্যার, দেখে তো মনে হচ্ছে আংটিটা যথেষ্ট দামি। আর এই কারণে রিনার আঙ্গুল কাটা হয়েছে ফেডরিক, এই দামি আংটির কারণে। স্যার, এখন অবধি খুনির সম্পর্কে তো কিছুই জানতে পারলাম না, আংটি কোথায় খুঁজবো? ফেডরিক, জুয়েলারি শপ থেকে। খুনি এই আংটিটা নিজের কাছেই বা কেন রাখবে? কোনো না কোনো জুয়েলারি শপে সে যাবে এই আংটিটা বিক্রি করার জন্য। ব্যাস, খোঁজ নাও শহরে এমন কোন জুয়েলারি শপ আছে যেখানে এই আংটিটা বিক্রি করা হয়েছে আর কে বিক্রি করতে গিয়েছিল। হ্যাঁ সালুখে, হ্যাঁ, জানতে পেরেছো ওই কুকুরের লোমের ব্যাপারে? আচ্ছা, অ্যানিম্যাল লাভার্স ক্লিনিক, গোরেগাঁও। স্যার, সুপ্রিয়া মার্কেটে তানিশা নামের একটা মেয়ের একটা বুটিক আছে, যেখান থেকে জেঠালাল ওই উইকটা কিনেছিল। ওকে লেডিস, এখন তোমরা যাও, ঠিক আছে? কিন্তু কালকে সময় মতন চলে এসো, কাল আমাদের ফ্যাশন শো এর প্র্যাকটিস করব। ওকে? থ্যাংক ইউ ম্যাম। ইউ ক্যান গো নাও। ছেড়ে দাও, আমি রেখে দেবো। বাই বাই। হ্যালো লেডি। বাই 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 বাই। কে আছে? কে ওখানে?
ক্ষতি করেছি, প্লিজ আমায় যেতে দাও। স্যার, ওই যে দেখুন তনিষার বুটিক। প্লিজ আমায় ছেড়ে দাও। তনিষা, তনিষা, যাবো স্যার? হ্যাঁ যা। আরে সব দাঁড়িয়ে আছে। অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। সাবধানে। এ তো রিনার বান্ধবী। কষ্ট হচ্ছে? তাহলে এসবের পেছনে কে রয়েছে? সিআইডি? হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি আপনাদের? ডাক্তারবাবু, আমরা একজন খুনিকে খুঁজছি যে তিনটে খুন করেছে। ওর কাপড়ের মধ্যে আমরা এমন কিছু ক্রসবিট কুকুরের লোম পেয়েছি যেগুলো ডিএনএ আপনার এখানে চিকিৎসারত কুকুরদের ডিএনএর সঙ্গে ম্যাচ করে। এখানে প্রতিদিন অসংখ্য লোক নিজেদের কুকুর নিয়ে আসে। এখন কার লোম পেয়েছেন আপনারা, আমি কি করে বলবো বলুন? কুকুরদের কথা বাদ দিন, আমরা সেই লোকটাকে খুঁজছি যে খুনটা করেছে। স্যার, উই আর ডগ লাভার্স। কুকুরকে যখন এত ভালোবাসে, মানুষকে কিভাবে মারতে পারে বলুন? সেটা তো ফিঙ্গারপ্রিন্টস নেওয়ার পরেই বোঝা যাবে। ফিঙ্গারপ্রিন্টস? আগে হ্যাঁ, যতীন নামে যে লোক খুন হয়েছে ওর গাড়ি থেকে আমরা খুনের ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। তো ডাক্তারবাবু, আমরা আপনার আর আপনার স্টাফদের ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ওই ফিঙ্গারপ্রিন্টগুলো ম্যাচ করাতে চাই। প্লিজ কোঅপারেট। আপনি আসুন। এবার আপনি। স্যার, এনারও ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়নি। থ্যাংক গড। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে। আরে, যদি কিছু করেই না থাকেন, ভয় পাওয়ার কি কারণ আছে? ডাক্তারবাবু, আমাদের আপনার আরও একটা সাহায্য দরকার। হ্যাঁ বলুন। আমার আপনাদের ওই সমস্ত ক্লায়েন্টের নাম আর নাম্বার দরকার যারা নিজেদের ক্রসবিট কুকুরদের এখানে আপনার ক্লিনিকে চিকিৎসা করাতে আনেন। শিওর। স্যার, রিনার আংটিটার ডিজাইন আমরা প্রত্যেক কটা জুয়েলারিতে পাঠিয়েছি, শুধু এই সালোরা জুয়েলারি চিনতে পেরেছে। আর শ্রেয়া, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে একটা সাধারণ আংটির জন্য খুনি রিনার আঙুলটা কেটে ফেললো। বলুন স্যার, কি দেখতে চান স্যার? আমরা সিআইডি থেকে আসছি, আমরাই আপনাকে কল করেছিলাম। ও হ্যাঁ, আপনারা কোনো মেয়ের আংটির ব্যাপারে জানতে চাইছিলেন। ঠিক ধরেছেন ঈশিতা। এই ডিজাইনের কপি আমরা আপনাকে দিয়েছিলাম। এই মেয়েটারই আংটি, সেটি রিনা ওর নাম। আংটিটা তো এটাই, কিন্তু এই আংটিটা আমি অন্য কারোর অর্ডারের জন্য বানিয়েছিলাম। তাহলে কার অর্ডারে বানিয়েছিলে? দেখুন, কাউকে একটা খুন করা হয়েছে, প্লিজ। হ্যাঁ বলছি। এই দেখুন স্যার। তাহলে এই ব্যাপার, এতক্ষণ সিআইডির সামনে নাটক চলছিল, এবার দেখবে সিআইডির আসল নাটক। দাদারা, বৌদিরা, কাকারা, কাকিমারা, কোচি এবং কাচারা, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি। আপনাদের সামনে এখন একটা খেলা দেখাতে চলেছি। এমন একটা খেলা যা সত্য ঘটনার উপরে, এমন একটা খেলা যা দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি আসুন। বোনেরা, ভাইরা আর বন্ধুরা, তাড়াতাড়ি এসো। আরে বাদরের গলায় মুক্তোর মালা, দেখো সংসারের টানাপোড়েনের কি জ্বালা। এটা কি স্যার? এগুলো আপনারা কি করছেন? খেলা? খেলা? আমরা আপনাদের সামনে একটা খেলা দেখাতে এসেছি।
ভালো লাগলে হাততালি দেবেন, আর পছন্দ না হলেও বেশি করে হাততালি দেবেন। হাততালি তো দিতেই হবে, হাততালি। আজকের গল্প হলো একটা ছেলে আর একটা মেয়ের। ছেলেটা মেয়েটাকে ভীষণ ভালোবাসতো। এই মেয়ে, রিমা, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সত্যি? হ্যাঁ সত্যি, দিব্যি খেয়ে বলছি। আমার ভালোবাসা পবিত্র, যেমন চাঁদ জ্যোৎস্নাকে ভালোবাসে, ঝর্ণা নদীকে ভালোবাসে, আর সুগন্ধ ফুলকে ভালোবাসে। আর এই ফুলটা তোমার জন্য। এর মধ্যে আমার মন আছে। তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকেই বিয়ে করব। আমি শুধুমাত্র তোমাকেই বিয়ে করব। তোমার জন্য। থ্যাংক ইউ। কিন্তু দাদারা, বৌদিরা, ভাইয়েরা, বোনেরা, যে মেয়েটার বিয়ে হওয়ার কথা ছিল তার একটা বোনও ছিল। বোন, শুরু করে দাও। এটা তুমি কি করলে? দাদারা, বৌদিরা, ভাইয়েরা, ভাইকে খুন করার পরেও বোন কিন্তু থামেনি। সে তার দাদার ভালোবাসাকেও খুন করে দেয়। এদের দুজনকে মারার পরেও বোনের এই খুন করা থামেনি। আরে ওঠ, তোর রোল তো শেষ হয়ে গেছে। ওঠ, তাড়াতাড়ি ওঠ। একজন বেচারা নির্দোষ রাস্তা দিয়ে যাচ্ছিল। এ কি করে জানবে যে মৃত্যু ওর জন্য অপেক্ষা করছে? যা ভাই, গিয়ে মরে যা। সব সত্যি সত্যি বলছি। আমি আমার খুড়তুতো ভাই আর ওর বাগদত্তা রিনাকে খুন করে দিয়েছি, কারণ ওরা বাড়ি থেকে আমাকে বার করে দিতে চেয়েছিল। আমি যা করেছি আমার সন্তানের জন্য করেছি। রিনা আমাকে অনেকবার বলেছিল যদি ওর জীবনের সাথে বিয়ে হয়ে যায় তাহলে আমাকে বাড়ি ছেড়ে দিতে হবে। আমার সন্তানদের নিয়ে কোথায় যেতাম? আমি একজন ডিভোর্সি মহিলা, খুব বেশি পড়াশোনাও করিনি। আমি ভেবেছিলাম আমার রাস্তা থেকে ওদেরকে সরিয়ে দেব, আর আমি সেটাই করেছি। কিন্তু আমি ভেবেছিলাম আমাকে লোকে সন্দেহ যাতে না করে, সেই জন্য সিরিয়াল কিলিং দেখানোর জন্য আমি যতীনকেও খুন করেছি। তোমার কি মনে হয়েছিল এসব করলে তুমি বেঁচে যাবে? হ্যাঁ,
হ্যালো, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। এএলসি ক্লিনিকে তানিশার সঙ্গে তুমি যেতে, তাই তো? আমাকে বাঁচাও প্লিজ, আমাকে বাঁচাও প্লিজ। তুমি এখানে কি করছো? আমি তোমাকে কতবার বলেছি যে তোমার আর আমার এখন কোনো সম্পর্ক নেই। আমি খুব বিপদে আছি, আমার পেছনে সিআইডি লেগেছে, আমাকে বাঁচাও। কি সিআইডি? আমি হাত জোড় করছি, প্লিজ আমাকে বাঁচাও। আমি খুব বিপদের মধ্যে আছি, আমার বাচ্চাকে আর আমাকে শহর থেকে দূরে পাঠিয়ে দাও। প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ। খুন করতে আমি তোমার সাহায্য করেছি, কিন্তু সিআইডির হাত থেকে বাঁচা অসম্ভব। একদম ঠিক বলেছো ভুবন তুমি। আমরা আগের থেকেই জানতাম যে দোষটা ওই মেয়েটার একার নয়, এর মধ্যে আরো কেউ যুক্ত। সেই জন্যই তো আমরা ওকে ওখান থেকে পালাতে দিলাম। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন। সিআইডির কাছ থেকে কোনো অপরাধী পালাতে পারেনি। স্যার, আমি বাধ্য হয়ে এসব করেছি, আমার আর কোনো রাস্তা ছিল না স্যার। এ আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি যে কোম্পানিতে এমডি ছিলাম, সুনিতা ওখানে ক্লার্ক হিসেবে কাজ করছিল। ও আমাকে কোম্পানির 5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার সময় দেখে নিয়েছিল। ওর কাছে আমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ ছিল। ও আমাকে খুব সহজেই 15 বছরের জন্য জেলে পাঠাতে পারত। আমি ওকে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে খুন করতে সাহায্য করার শর্ত দিল। হয় আমি ওর সাহায্য করতাম, না হলে জেলে গিয়ে আমি আমার আর মেহেকের জীবন নষ্ট করে দিতাম। সেদিনকে ও আমার বাড়িতেই আমাকে হুমকি দিচ্ছিল। তখনই যতীন ডোরবেল বাজালো। চিন্তা কি করছো? যদি তোমায় বাঁচতে হয় না, তাহলে আমার কথা মেনে নাও। আমি আর খুন করতে পারবো না। 5 কোটি টাকা চুরি করেছো তুমি, ঠিক আছে? জেলের খানি টানার জন্য রেডি হয়ে যাও, তাহলে তোমার ওয়াইফ না খেয়ে মরবে। বুঝতে পেরেছো? আসতে বলো। আচ্ছা ঠিক আছে, আমাকে সাহায্য না করার চিন্তা তোমার মাথা থেকে বার করে দাও, বুঝলে? আর একটা খুন করতে হবে তোমাকে। কি? সুনিতা অমিতের সঙ্গে যতীনের ঝগড়াটা দেখে ফেলেছিল, আর ও যতীনের খন্ডালা যাওয়ার প্ল্যানটাও জানতো। তাহলে তোমরা দুজনে মিলে যতীনকে মারার প্ল্যান করেছিলে, তাই তো? জীবন আর রিনার খুনটাকে আরো প্রকাশে আনার জন্য আমার আরো একটা শিকারের দরকার ছিল। আর তোমার শিকার ছিল বেচারা যতীন। বিষয় সম্পত্তির লোভে তুমি তিন জনের প্রাণ নিয়েছো, 3 জনের প্রাণ নিয়েছো। আর ভুবন, তুমি একে সাহায্য করেছো। তুমিও সেই একই অপরাধী যেমন এ অপরাধ করেছে। তোমাদের দুজনের তো ফাঁসি হওয়া উচিত, ফাঁসি। এসিপি প্রদ্যুম্নের অনুরোধ স্বীকার করে নেওয়া হয়েছে যে সিআইডি টিম সুনিতার সন্তানের ততদিন পর্যন্ত দেখাশোনা করবে যতদিন ও সাবালক না হয়ে যায়।